ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তরঙ্গ পর্ব 2 এই লেকচারে। সো তরঙ্গ পর্ব 1 আপনারা সবাই করেছেন কি না সেটা আমাকে একটু কমেন্টে জানান। আমি একটু জেনে নেই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটা রেগুলার। ঠিক আছে, এটা আমরা যে বুঝতে পারবো। দেখি তো আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচে। আচ্ছা, আমি বলি আগেই, আপনাদের ক্লাস কিন্তু প্রতি শনি সম্ভবত রাত 8টায়। জাস্ট আজকে আমার একটা ক্লাস ছিল এক্সট্রা, এই কারণে আপনাদের ক্লাসটা রাত 9টায় দিতে বাধ্য হয়েছি, নইলে রাত 8টাই হতো। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো বলো, প্রথম পর্ব সবাই করছো? প্রথম পর্ব অল ডান? অল ডান? তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা যারা এই গ্রুপে আছে সবাইকে একটু মেনশন করে জানাও ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সো আমরা কিন্তু প্রথম পর্ব করেছি, ভাই রেকর্ড করা হয়নি। কেন করা হয়নি? আমি তোমাদের জন্য প্রথম পর্ব ওই দিন রাতেই কষ্ট করে, মানে লাইভ স্টার্ট হচ্ছিল না, এই কারণে কষ্ট করে নিজ দায়িত্বে তখনই ক্লাসটা রেকর্ড করি, করে দুইটাকে মার্চ করে এরপরে দিছি। এরপর যদি তুমি ক্লাস না করো তাহলে তো হইলো না, তাই না? তাহলে কি হইলো? তাহলে হইলো না, তাহলে খুব ইনজাস্টিস করলা আর কি আমার সাথে। যারা যারা ওই দিন ক্লাসে থেকেও ক্লাস করো নাই তারা কিন্তু ইনজাস্টিস করলা। ওকে, সো আজকের ক্লাসে আমরা প্রথমেই যে অঙ্কটা দিয়ে শুরু করব, আর কথা না বাড়াই শুরু করি। তোমরা ধীরে ধীরে যুক্ত হয়ে যাও। রেডি? তো আমরা দেখি কমেন্ট টমেন্ট সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সো রেডি, শুরু করি। ভাইয়া মনে ছিল না কেন? মন কোথায় ছিল সৌরভ? তোমার মনটা কোথায় ছিল? ওকে, আজকে একটা চমৎকার জিনিস শিখবো। রেডি? সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তরঙ্গ তরঙ্গ পর্ব 2। পর্ব 2। তো পর্ব 2 এর শুরুতে আমরা বলছিলাম বুয়েটে আসা ওই প্রবলেমটা আমরা করব, তাই না? পর্ব 1-এ একটা কোয়েশ্চেন আমরা বাদ দিয়ে রাখছি, সেটা ছিল বুয়েটের এই প্রশ্নটা। সো চলো বুয়েটের এই কোয়েশ্চেনটা আমরা সমাধান করেই পর্ব 2-এ হাত দিই। সো এই প্রশ্নটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। বলছে সমুদ্রের তলদেশ থেকে কোনো উৎস হতে 660 হার্জ কম্পাঙ্কের সৃষ্ট শব্দ তরঙ্গ সমুদ্র পৃষ্ঠ হতে 1 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে 3.33 সেকেন্ড সময় লাগলে শব্দের উৎসটি সমুদ্রের তলদেশে কত গভীরে অবস্থান করবে? বায়ু ও পানিতে 660 হার্জ কম্পাঙ্কের শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 1.85 মিটার এবং বাতাসে শব্দের বেগ বলা আছে 330। পুরো ঘটনা আমি এক্সপ্লেন করি। পুরো ঘটনায় দুইটা জিনিস আছে। কি কি আছে? সমুদ্র আছে আর হচ্ছে বাতাস আছে। এই মনে করো সমুদ্র অথল সমুদ্র, হ্যাঁ, এই যে সমুদ্র। তো এই যে সমুদ্র বিশাল গভীর, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বিশাল গভীর একটা সমুদ্র। তো এই সমুদ্রের পানি গভীরতাটা আমাদের চাইছে। সো এখান থেকে ধরো একটা উৎস আছে যেটা শব্দ সৃষ্টি করতেছে। এই শব্দটা এখান থেকে উঠলো, খেয়াল করে দেখো, শব্দটা এখান থেকে উঠলো, এই যে পানির ভেতর দিয়ে বের হলো, এখান থেকে আরো উঠলো। তো এই দূরত্বটা বলা আছে 1 কিলোমিটার। এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে যে দূরত্ব, এটা বলা আছে 1 কিলোমিটার। সো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত উঠতে মোট সময় লাগে 3.33 সেকেন্ড। আমি ধরে নিচ্ছি এই গভীরতাটা হচ্ছে ডি। গভীরতা কত? ডি। আর পৃষ্ঠ থেকে এই উচ্চতা কত? 1 কিলোমিটার। তাহলে ডি প্লাস 1 কিলোমিটার যেতে শব্দের সময় লাগে 3.33 সেকেন্ড। বলা আছে কম্পাঙ্ক 660, তার মানে এটার কম্পাঙ্ক বাতাসেও সেমই হবে। আর বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 1.85। তো তোমরা আমাকে বলবা কোথায় তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোথায় কম। আমি ধরে নিচ্ছি পানিতে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ডব্লিউ আর বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা এ। তাহলে বলা আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1.85। ভাইয়া তোমরা জানো বাতাসের শব্দের বেগ ভি এ, এখানে শব্দের বেগ ভি ডব্লিউ। তোমরা এটাও জানো পানিতে শব্দের বেগ বেশি, তাই না, বাতাসের তুলনায়। তো
তো এখানে যদি কম্পাঙ্ক সেম, কম্পাঙ্ক এফ সমান হচ্ছে ভি এ বাই ল্যামডা এ, ভি ডব্লিউ বাই ল্যামডা ডব্লিউ, গত ক্লাসে পড়াইছি আমরা এটা, ভি ডব্লিউ বাই ল্যামডা ডব্লিউ। কম্পাঙ্ক যেহেতু সেম, তাহলে ভি এর সাথে ল্যামডার সম্পর্ক সমানুপাতিক, তাহলে যার ভি বেশি তার ল্যামডাও বেশি। তাহলে বলো কোথায় ভি বেশি? পানিতে বেগের মান বেশি হবে, রাইট? পানিতে বেগের মান বেশি হবে, তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের মানও বেশি হবে। আবারও বুঝো, প্রথম কথা শুরু থেকে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডব্লিউ, বেগ হচ্ছে ভি ডাব্লিউ, এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ, বেগ হচ্ছে ভি এ। কম্পাঙ্ক যেহেতু সেম, তাহলে কম্পাঙ্ক মানে ভি বাই ল্যামডা, তো সেম হলে ভি আর ল্যামডার মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে যেখানে বেগ বেশি সেখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কারণ বেগ কোথায় বেশি? বেগ পানিতে বেশি। যেহেতু ভি ডব্লিউ ইজ গ্রেটার দেন ভি এ, সুতরাং ল্যামডা ডব্লিউ ইজ গ্রেটার দেন ল্যামডা এ। দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিয়ে দিয়েছে 1.85 মিটার। আমরা লিখতে পারি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য অর্থাৎ ল্যামডা ডব্লিউ মাইনাস ল্যামডা এ, এটা হলো 1.85। ল্যামডা মানে কি? ভি ইকুয়াল এফ ল্যামডা, ল্যামডা সমান ভি বাই এফ। তাহলে ল্যামডা ডব্লিউ মানে ভি ডব্লিউ বাই এফ মাইনাস ল্যামডা এ মানে ভি এ বাই এফ ইজ ইকুয়াল টু 1.85। এখান থেকে আমরা পানিতে শব্দের বেগটা বের করতে পারবো, তাই না? পানিতে শব্দের বেগটা আমরা চাইলে এখান থেকে বের করতে পারবো। এখানে আমরা 1/fটা কমন নিই, 1/fটা কমন নিলে এখানে থাকবে ভি ডব্লিউ মাইনাস ভি এ, এখানে 1.85 ইন্টু এফ, এফ কত হবে? 660। সুতরাং আমাদের ভি ডব্লিউ হবে 1.85 ইন্টু 660, 85 ইন্টু 660 প্লাস 330, 1.85 ইন্টু 660 প্লাস 330। তাহলে এখানে ভি ডব্লিউ হচ্ছে 1551 মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ভি ডব্লিউ, এটা হচ্ছে আমাদের পানিতে শব্দের বেগ ভি ডব্লিউ। ওকে, কোথায় শব্দের বেগ গেল? পানিতে। কেন পানিতে শব্দের বেগটা বের করা জরুরি ছিল? খেয়াল করো, শব্দটা যখন এখান থেকে ট্রাভেল করতেছে, এই খেয়াল করো বাচ্চারা, শব্দটা যখন এখান থেকে ট্রাভেল করে এখানে যাচ্ছে, এটুকু ডিস্টেন্স সে পানিতে যাচ্ছে, আর বাকি ডিস্টেন্স সে বাতাসে যাচ্ছে। পানিতে বেগ একরকম, বাতাসে বেগ একরকম। তাহলে পানির ডিস্টেন্স কাভার করবে একটা সময় নিয়ে, আর বাতাসের ডিস্টেন্স কাভার করবে আরেকটা সময় নিয়ে, তাই না? যেহেতু বেগ ভিন্ন ভিন্ন। তো এবার আমরা দেখতে চাই যে ভাইয়া অনলি আমি যদি চিন্তা করি, এই যে এই 1 কিলোমিটার, বাতাসের 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগে সেটা আমরা বের করতে পারি। আমাদের টার্গেট ডি বের করা। আমরা অনলি কি দেখতে চাই? এই যে বাতাসের যে 1 কিলোমিটার, এই যে বাতাসে, আমি লিখে দিই, বাতাসের দূরত্বের সূত্র কি? বাতাসের দূরত্ব হচ্ছে এস এ সমান বাতাসের শব্দের বেগ ইন্টু বাতাসে অতিক্রম করতে সময়। তাহলে বাতাসের সময় লাগতেছে কত? বাতাসে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার 1000 মিটার বাই 330। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনলি বাতাসের এই জায়গাটা ট্রাভেল করতে সময় লাগতেছে 1000 ভাগ 330, 3.03 সেকেন্ড। এটুকু সময় কোথায় লাগছে? এই 1 কিলোমিটার। আমাদের উদ্দীপকে বলা আছে এই নিচ থেকে টোটাল 3.33 সেকেন্ড লাগে, যেখানে উপরেই ব্যয় হয় এই সেকেন্ড। তাহলে নিচে মানে পানিতে ব্যয়িত সময় কত বলো? পানিতে ব্যয়িত সময় কত হবে? এই ভাই এটা তো কানার ভাই অন্ধ বুঝে, যে আমার নিচ থেকে অর্থাৎ এই ডিপ থেকে একদম এই পর্যন্ত সময় লাগতেছে 3.33 সেকেন্ড, আর এইখানে ব্যয়িত সময় 3.03। তাহলে পানিতে যেই সময়টা ব্যয় করে সেটা হচ্ছে টোটাল টাইম থেকে 3.03 মাইনাস করে দিব। এটা হচ্ছে পানিতে ব্যয়িত সময়, কত হয়? 0.299 সেকেন্ড। এই সময়টা পানিতে ব্যয় করে, তার মানে পানিতে কতটুকু সময় ব্যয় হয়? 2.99। আমাদের কাজ শেষ। পানিতে বেগ তুমি জানো? জানো। এই হচ্ছে পানিতে বেগ। দেখো কাজ আমাদের ডান। ভাইয়া এটা কি? এই যে দেখো, এটা হচ্ছে পানির বেগ। আর পানিতে সময় কত? এই যে পানিতে যে সময় সে কাটায় সে সময় হচ্ছে 0.299 সেকেন্ড। তাহলে এই সময়ে এই বেগ নিয়ে
পানিতে সে যেই দূরত্ব অতিক্রম করে সেটাই তো গভীরতা। সুতরাং গভীরতা ডি, ডি হচ্ছে VW ইন্টু TW। আমাদের গভীরতাটা আমরা পেয়ে যাব। VW এর সাথে TW মানে 1551 গুণ করলে আমরা পাবো 464.83 মিটার। তাহলে এই হচ্ছে আমাদের পানির গভীরতা। বুঝছি আমরা, অঙ্কটা কিন্তু খুব সহজ। তাহলে ফার্স্টে পানিতে শব্দের বেগ বের করলাম, এরপর পানিতে ব্যয়িত সময় বের করলাম। পানিতে বেগের সাথে পানিতে ব্যয়িত সময় গুণ দিলেই আমরা পানিতে সে কতটুকু দূরত্ব ট্রাভেল করেছে সেই দূরত্বটা আমরা পেয়ে যাব। সবাই ক্লিয়ার? সুন্দর না জিনিসটা? মানে অনেকটা নবম দশম শ্রেণীর কনসেপ্ট। নিশ্চয় সুন্দর না ভাইয়া? পারবো সবাই? ইয়েস, সবাই আমরা পারবো। আমরা সেভাবেই বুঝিয়েছি যেন তোমরা সবাই পারো। ওকে, আবারও বুঝো, পানিতে বেগ বের করছি, পানিতে ব্যয়িত সময় বের করছি, দুইটার গুণ দিলেই পানিতে অতিক্রান্ত দূরত্ব মানে পানির গভীরতাটা আমরা পেয়ে যাব। ওকে, সো আজকের ক্লাসে মূলত আমরা কি পড়বো? এটা ছিল গত ক্লাসের অঙ্ক। আজকের ক্লাসের মূল পড়াশোনা হচ্ছে এই যে এখান থেকে শুরু, অগ্রগামী তরঙ্গ। আজকের ক্লাসের মূল পড়াশোনাই হবে অগ্রগামী তরঙ্গ, এবং শুধুমাত্র আজকের ক্লাসের না, এটা এই অধ্যায়ের সবচেয়ে হট টপিক, অগ্রগামী তরঙ্গ। তো অগ্রগামী তরঙ্গ কাকে বলে সেই সংজ্ঞাটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, তাই না? এই ক্লিয়ার হলে তোরা কমেন্ট করস না কেন বলতো? তোরা কমেন্ট দিই না কেন? এত সুন্দর করে বোঝানোর পর তোরা কমেন্ট করবি না কেন সেটা বুঝলাম না আমি। কোথায় তোরা, কোথায় কোথায় তোরা? হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচ। আজকে এটা আমার কয় নাম্বার ক্লাস রানিং জানিস? 3 নাম্বার ক্লাস রানিং। হ্যাঁ, সমুদ্র তলদেশ দূরত্ব। আচ্ছা ডান। এখন আমরা আসি যে অগ্রগামী তরঙ্গ, এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সবাই মনোযোগ দাও। অগ্রগামী তরঙ্গ কাকে বলে? ভাইয়া আমাকে যদি বলে সোজা বাংলা ভাষায় বলেন, যেই তরঙ্গ সামনের দিকে এগিয়ে যায় সেটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ, এটা কি সামনের দিকে ছড়িয়ে পড়তেছে, চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। আমি যদি সগির বলা ডাক দিই, সগির, এটা কি খালি সামনে গেছে নাকি এদিকে গেছে এদিকে গেছে? চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে সামনে অগ্রসর হচ্ছে, এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এটাই সুন্দর করে লিখছে, যখন কোনো মাধ্যমের ভেতর দিয়ে পর্যায়বৃত্ত আন্দোলন এক স্তর থেকে অন্য স্থানে তরঙ্গ আকারে সঞ্চালিত হতে হতে সামনের দিকে একটি নির্দিষ্ট বেগে অগ্রসর হয়, তখন তাকে অগ্রগামী তরঙ্গ বলে। ভাইয়া তোমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায় পড়ছো, মনে করো এখানে একটা দড়ি আছে, এই দড়িটাকে তুমি এখানে ধরে ঝাঁকানি দিচ্ছ। এই পয়েন্টটাকে যখন তুমি এভাবে ঝাঁকানি দিবা, তখন এই দড়ি বেয়ে তরঙ্গ এইভাবে অগ্রসর হবে, তাই না? কোন দিকে অগ্রসর হবে? সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এই পয়েন্টে তুমি ঝাঁকানি দিচ্ছ, মানে তুমি ডিস্টারবেন্স মানে ঝাঁকানি ক্রিয়েট করতেছে এই পয়েন্টে, কিন্তু তরঙ্গ অগ্রসর হচ্ছে সামনের দিকে। তাহলে তরঙ্গ যেই বেগে সামনে অগ্রসর হয় তাকে বলা হয় তরঙ্গ বেগ। এখানে কিন্তু মনে রাখতে হবে, আমরা গত ক্লাসে বারবার বলেছি, এখানে প্রত্যেকটা কণা কাঁপতেছে, কণা কিন্তু সামনে যাচ্ছে না, প্রত্যেকটা কণা তার জায়গায় দাঁড়িয়ে এভাবে আপ ডাউন করছে, আপস অ্যান্ড ডাউনস। আর আমরা ওয়েভটা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে একটা অগ্রগামী ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ, ইংলিশে বলে প্রোগ্রেসিভ ওয়েভ। সো অগ্রগামী তরঙ্গের সংজ্ঞাটা শিখে নিব নিজ দায়িত্বে। এখন অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করব। ভাইয়া তরঙ্গের সমীকরণ কি এটা আগে বুঝতে হবে। তরঙ্গের সমীকরণ কি? সো তরঙ্গের সমীকরণ বোঝার আগে আমরা একটা তরঙ্গ অঙ্কন করি। ওকে, রেডি? দেখো, এটা এক্স অক্ষ, সরি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। একটা তরঙ্গ আমরা অঙ্কন করব। এই দেখো, এটা মোটামুটি একটা তরঙ্গের মতো আঁকছি, আরো ছোট করে আঁকলে আর সুন্দর লাগবে, দেখি আর ছোট করে আঁকি। এটা হচ্ছে একটা তরঙ্গ, তাই না? তরঙ্গের এই ওয়াই অক্ষে এটা কি আসলে? এটা হচ্ছে এক একটা কণার সরণ, ওয়াই অক্ষে হচ্ছে কণার সরণ, এটা হচ্ছে বিস্তার, তাই না? এ প্লাস এ, এবং এটা হচ্ছে আমরা জানি মাইনাস এ, তাই না? তো এই বিস্তার কাকে বলে? এই কণাটা সর্বোচ্চ যেই পর্যন্ত আপ ডাউন করবে সেই সরণটাকে আমরা বলছি বিস্তার। ওকে, তাহলে এটা কোন অক্ষে? ওয়াই অক্ষে আছে, আর এটা হচ্ছে এক্স অক্ষে হচ্ছে মনে করো আমাদের সময়। সময়ের সাথে সাথে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে।
তো আমরা তরঙ্গের সমীকরণ বলতে কি বুঝি সেটা আগে বোঝা যাক। ভাইয়া, তরঙ্গ তো অনেক অনেক কণা দ্বারা গঠিত, এখানে অসংখ্য কণা আছে, কোটি 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 কণা আছে না? বলো। আমি যদি চিন্তা করি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, কোটি 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 কণা আছে। এই কোটি কোটি কণা কিন্তু এক একজন এক একভাবে লাফাচ্ছে, তাই না? এই যে যদি চিন্তা করি, এটা এইভাবে উঠতেছে 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 উঠতেছে, এটা নামতেছে 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 নামতেছে, উঠতেছে উঠতেছে উঠতেছে, নামতেছে 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 নামতেছে, উঠতেছে উঠতেছে উঠতেছে, নামতেছে নামতেছে নামতেছে। মানে এক একটা কণা কিন্তু ভাইয়া এক এক অবস্থানে আছে, এক এক স্মরণে আছে। আমি যদি তোমাকে বলি যে এইখানে একটা কণার স্মরণ আর এইখানে একটা কণার স্মরণ, এই কণাটার স্মরণ আর এই কণাটার স্মরণ সেম কিনা, তুমি কিন্তু বলতে পারবে না যে স্মরণ সেম কিনা, তাই না? তো তরঙ্গের সমীকরণ বলতে কি বোঝায়? তরঙ্গের সমীকরণ বলতে বোঝায় যে তরঙ্গের উপর অবস্থিত যে কোনো একটা কণার স্মরণ কিভাবে বের করা যায়, যে কোনো সময়ে যে কোনো কণার স্মরণ কিভাবে তুমি বের করবা, এই যে সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে তরঙ্গের সমীকরণ। আবারও বুঝো, তরঙ্গের সমীকরণ বলতে বোঝায়, ধরো আমি এখানে একটা কণা ধরেছি, এখানে মনে হয় একটা কণা ধরেছি, এই কণাটা এখান থেকে কত দূরত্বে? এক্স দূরত্বে। এখান থেকে দূরত্বটা কত? এক্স। সেখানে সময় সাপেক্ষে কিছু আঁকতেছি না, তাহলে সময় বাদ। দেখো, এই যে মূল কণা থেকে বা তরঙ্গ সৃষ্টিকারী মূল কণা থেকে এই কণাটার দূরত্ব হচ্ছে এক্স। আমি যদি বলি যে টি সময় পর তরঙ্গটার এই যে তরঙ্গের উপরে এই যে কণাটা আছে, এই কণাটার নাম দিলাম আমি পি। তো আমি প্রশ্ন করছি, প্রশ্নটা বুঝো। প্রশ্নটা হলো, এই যে প্রশ্ন, কোয়েশ্চেনটা হলো, টি সময় পর এক্স দূরত্বে থাকা কণাটির স্মরণের সমীকরণ কি হবে? স্মরণের সমীকরণ কি হবে? এটাই হচ্ছে তরঙ্গের সমীকরণ। তরঙ্গের সমীকরণ হচ্ছে সেটাই, যে সমীকরণের মাধ্যমে যে কোনো কণার যে কোনো সময়ের অবস্থান আমি বের করতে পারবো। দেখো ভাইয়া, এই পি কণাটা এক্স দূরত্বে এখানে ধরছি, তুমি চাইলে এখানেও ধরতে পারো, কোনো সমস্যা নেই। এক্স দূরত্বে এখানে পি কণাটা আছে। তাহলে র্যান্ডম, তরঙ্গের উপর তো কোটি কোটি কণা আছে, তাহলে আমি এমন একটা জেনারেল ইকুয়েশন বের করব, যে ইকুয়েশনে আমি সময় ইনপুট করলে যে কোনো কণার অবস্থান পেয়ে যাব, যে কোনো কণার স্মরণ পেয়ে যাব, যে কোনো কণার বেগ পেয়ে যাব। এই কারণে আমি একটা র্যান্ডম কণা ধরেছি, এখান থেকে এক্স দূরত্বে কণাটার নাম হচ্ছে পি। তো এই পি কণার জন্য টি সময়ের এই পি কণার অবস্থান বা স্মরণের সমীকরণটা আমি বের করতে চাই। সেটাই হবে তরঙ্গ স্থিত কোনো কণার সমীকরণ, অর্থাৎ তরঙ্গের সমীকরণ। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? তরঙ্গের সমীকরণ বলতে বোঝায় তরঙ্গের উপরে যে কোনো একটা কণার তুমি স্মরণ বের করবা। ধরো এখানে এই কণাটার স্মরণ বের করতে চাচ্ছ, তাহলে আমি এমন একটা জেনারেল ইকুয়েশন বের করব যে এই কণাটার অবস্থান বসাইলেই, এই যে এখান থেকে কত দূরে আছে কণাটা, ধরো এক্স দূরে আছে, সেটা বসাইলে আর টাইম বসালেই আমি এই কণাটার স্মরণ পেয়ে যাব। অর্থাৎ তরঙ্গের সমীকরণ যদি হয় ওয়াই হবে ফাংশন অফ এক্স অ্যান্ড টাইম। বুঝছো? এখানে এইভাবে লেখা যাবে না। ওয়াই হবে তরঙ্গের সমীকরণ, তরঙ্গে স্থিত কোনো কণার সমীকরণ যদি হয় ওয়াই হবে ফাংশন অফ এক্স অ্যান্ড টাইম। অর্থাৎ যেই কণাটার তুমি ওয়াই বের করতে চাও, ওয়াই মানে স্মরণ, সাম্যাবস্থান থেকে স্মরণ বের করতে চাও, ওই কণার এক্স মানে মূলবিন্দু থেকে কত দূরে আছে সেটা, আর কত সময়ে স্মরণ বের করতে চাও বসালেই তুমি যেন ওই কণার ওয়াইটা পেতে পারো। ওইটাই হবে আমার তরঙ্গের ইকুয়েশন। তাহলে তরঙ্গের ইকুয়েশন বা তরঙ্গে স্থিত কোনো কণার ইকুয়েশন হবে ফাংশন অফ এক্স অ্যান্ড টি। এক্স হচ্ছে এই পয়েন্ট থেকে, এখান থেকে ওই কণার অবস্থানটা, এটা দেখো এখানেও হতে পারে, এটা এখানেও হতে পারে, এটা এখানেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো এই অবস্থানটা হচ্ছে এক্স, আর টি হচ্ছে যেই সময় তুমি স্মরণটা চাও, যেই সময় তুমি স্মরণটা চাও। আর ওয়াই হলো কণার সাম্যাবস্থান থেকে স্মরণ। এই যে ওয়াই হলো এটুকু, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই হচ্ছে সাম্যাবস্থান থেকে স্মরণ, স্থান থেকে স্মরণ। যারা বুঝতে পারছো হা লিখো, না বুঝতে পারলে না লিখো। বুঝছো? তরঙ্গের সমীকরণ বলতে বোঝাবে
তাহলে তরঙ্গের সমীকরণ বলতে কি বোঝায়? তরঙ্গ স্থিত কোনো একটি কণার যে কোনো মুহূর্তের সরণ বের করব। কি কি বসায়া? ওই কণার অবস্থানটা বসাইয়া আর সময় বসাইয়া। ধরো তোমার আমি একটা সমীকরণ বানায় দিলাম, ওই সমীকরণে মূলবিন্দু থেকে 2 মিটার দূরে থাকা একটা কণার তুমি সরণ বের করতে চাও। দেখো ভাই, এক একটা কণা এক একভাবে লাফাচ্ছে, তাই না? মূলবিন্দু থেকে 2 মিটার দূরে থাকা এই কণাটা সরণ বের করতে চাও। এখন 2 মিটার বসাবা, কত সেকেন্ডে সরণ বের করতে চাও? সাপোজ 10 সেকেন্ড পর, তাহলে 10 সেকেন্ড বসাই দিবা। তাহলে আমার ওই সমীকরণটা এখন ডেরাইভ করতে হবে। ওই সমীকরণটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। ওকে, ওই সমীকরণটা হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন ওই সমীকরণটা বের করব, কিভাবে বের করব? সমীকরণটা বের করার আগে তোমাদের একটু বলেই যে ধরো y সমান এক্স স্কোয়ার, ওয়াই মানে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার। এটা গ্রাফ কেমন হবে তোমরা জানো? এর থেকে আমরা পাবো অনেক টাকা, তাহলে এটা কে তুলে দেবে? এর সাথে হয়তো ব্যালেন্স। ওকে, সো এবার এটার গ্রাফ কেমন হবে শুভ? এটার গ্রাফ হবে এরকম না? এই পাশে এরকম থাকবে না? পরাবৃত্ত, যাই হোক, হ্যাঁ পরাবৃত্ত। এটা গ্রাফ কিন্তু এরকম হবে, তাই না? ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ারের গ্রাফ। সো তোমাদের ম্যাথ শিখে আনি, যদি জিনিসটা এমন হয় এক্সের জায়গায় এক্স মাইনাস 2 হয়, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এটা হবে এক্স মাইনাস 2 এর স্কোয়ার। তখন গ্রাফটা কিন্তু তোমাদের কি পাশে? এটা ডান পাশে 2 ঘর শিফট করবে। তাহলে এটার গ্রাফ হবে ডান পাশে 2 ঘর শিফট করবে। এই যে 1 2, এই যে 1 2, তাহলে গ্রাফটা ডান পাশে 2 ঘর শিফট করবে, এরকম হবে। যদি এটা এরকম হইতো এক্স প্লাস 2 হইতো, অর্থাৎ এখানে এক্স প্লাস 2 স্কোয়ার দিতাম, তাহলে গ্রাফটা তোমাদের বাম পাশে 2 ঘর শিফট করবে। তো তখন গ্রাফটা এরকম হইতো, বুঝতে পারছো? সো কি বুঝাইছি বলো? যদি এক্স থেকে কিছু মাইনাস যায় সেই পরিমাণ ঘর ডান পাশে শিফট করে গ্রাফ, আর এক্স এর সাথে প্লাস হয় তাহলে সেই কয়টা পরিমাণ ঘর গ্রাফ বাম পাশে শিফট করে। এটা লাগবে আমাদের, একটু পরেই লাগবে। কেন লাগবে সেটা একটু দেখাই, চলো 1 বাই 1 দেখাই। যারা কিছুই বুঝো নাই আবার বুঝবা, সমস্যা নেই। তো তরঙ্গের সমীকরণ কি সেটা বুঝো আবারও, যে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই অক্ষে হচ্ছে কণার সরণ, সরণকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব। এখানে দড়িটা আছে, দড়িটাকে আমি ঝাঁকানো শুরু করছি, তো দড়িটা এইভাবে ঝাঁকতেছে। ওকে, দড়ির উপর অসংখ্য কণা আছে। তরঙ্গের সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যে ধরো এইখান থেকে, এই যে এখান থেকে মূলবিন্দু থেকে এক্স দূরত্বে এখানে একটা কণা আমি কল্পনা করলাম। এখানে আমি একটা কণা কল্পনা করলাম, যেই কণাটার নাম হচ্ছে পি। এখন এই কণাটার আমি সরণ চাই। সরণ কোন অক্ষে? ওয়াই অক্ষে। কিন্তু ও কিন্তু এইভাবে লাফাবে, তাই না? আমরা এটা গত ক্লাসে দেখেছি, এই কণাটা কিন্তু এই যে এইভাবে লাফাবে। তাহলে এর সরণ হবে ওয়াই অক্ষে। আমি এর সরণ চাচ্ছি, টি সময় সরণ চাচ্ছি। তাহলে সরণ চাচ্ছি আমি কত সময়? টি সময়ের সরণ। তাহলে আমি চাচ্ছি কি ওয়াই, কত সময়? টি সময়। এখন টি সময় চাইলেই তো হবে না, আমার দেখতে হবে এই কণা, এরকম কণা তো এখানে কোটি কোটি আছে, কিন্তু এই কণাটা দেখো এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, যে দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে আমার বুঝতে হবে যে মূলবিন্দু থেকে এক্স দূরত্বে কণাটা আছে। তাহলে এই কণাটার ওয়াই এর সমীকরণটা নির্ভর করবে মূলবিন্দু থেকে কত দূরত্বে আছে এবং কোন সময় তুমি সরণটা চাচ্ছ তার উপর। এটাই অলরেডি বলছি। তাহলে আমার সেই ওয়াই এর সমীকরণটাই বের করবো আমি। ওকে, ওয়াই এর সমীকরণ বের করব, রেডি? তো চলো ভাইয়া, তোমরা বলো তো, এই যে এখানে যে কণাটাকে তুমি মানে হচ্ছে নাচাচ্ছ, এখানে ধরে যেটাকে নাচাচ্ছ মূলবিন্দুতে, এই কণার ওয়াই এর সমীকরণ তুমি পর্যাবৃত্ত গতি অধ্যায় জেনেছো। এই যে একটা কণা, এটা অনলি ওয়ান কণার কথা চিন্তা করো, যেটা মূল কণাটা। এই কণাটাকে ধরে যেভাবে ঝাঁকাচ্ছ, এই কণার টি সময়ে ওয়াই এর সমীকরণ হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না? এটা হচ্ছে একটা কণার সাম্যাবস্থান থেকে সরণের সমীকরণ। এই সরণটা হচ্ছে এই ওয়াই অক্ষে, তাই না?
ওয়াই অক্ষে আপ ডাউনে টি সময়ে এই কণাটার সরণের সমীকরণ। পর্যাবৃত্ত গতিতে পড়েছিলাম এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এখানে ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটা হচ্ছে এই কণাটার, এটা কিন্তু তরঙ্গের সমীকরণ না। তরঙ্গের সমীকরণ এমন হইতে হবে যে আমি খালি অবস্থান আর সময় ইনপুট দিব আর যে কোনো কণার ওয়াই বের হয়ে আসবে। না এখানে সময় যদি ইনপুট দাও তুমি খালি এই কণাটারই ওয়াই পাবা, যে কোনো কণার পাবা না। তাহলে এখানে কাহিনী ঘটাইতে হবে, এই সমীকরণটাকে চেঞ্জ করতে হবে। এটা কোন কণার? এটা হচ্ছে মূল বিন্দুতে যে কণাটা আছে তার সরণের সমীকরণ। এখন আমি মূল বিন্দু থেকে এক্স দূরত্বে একটা র্যান্ডম পয়েন্ট নিয়েছি পি, এই পি এর সমীকরণটা বের করতে চাই, পি কণার সরণের সমীকরণটা বের করতে চাই। দেখো ভাইয়া, এটারে যখন এভাবে তুমি লাভ দেওয়াচ্ছ, এখানে যে ডিস্টারবেন্সটা তুমি ক্রিয়েট করেছো ওই ডিস্টারবেন্সটাই কিন্তু এখানে আস্তে আস্তে পিতে আসবে, আসবে না ভাইয়া? দেখো এটারে যখন তুমি ঝাঁকাচ্ছ, হাতের দিকে তাকাও, ওই ডিস্টারবেন্সটাই কিন্তু সামনে অগ্রসর হয়ে পিতে আসবে। তো আমি চিন্তা করলাম যে পি এর ডিস্টারবেন্স বা পি এর সরণটা বের করব। তাহলে পি এর সরণটা হবে, পি বিন্দু সরণটা হবে এই ও বিন্দু সরণ। আচ্ছা, পি বিন্দু সরণের ইকুয়েশনটা কি হবে? পি বিন্দু সরণের ইকুয়েশনটা হবে টি সময়ে ও বিন্দু সরণের ইকুয়েশন থেকে মাইনাস যাবে, 1 সেকেন্ড এটা একটু লিখে নাও, দাঁড়াও। ওকে, তাহলে টি সময়ে পি বিন্দু সরণ হবে, টি সময়ে পি বিন্দু সরণ হবে টি মাইনাস এক্স বাই ভি সময় পূর্বে ও বিন্দু সরণের সমান। ওকে লিখো এটারে এইভাবে, আমি একটু লিখে নেই এরপর তোমাদেরকে বোঝাচ্ছি। টি সময় পি বিন্দু সরণ হবে, টি সময় পি বিন্দু সরণের সমীকরণটা বের করতে চাচ্ছি আমরা। এটা হবে টি সময়ে পি বিন্দু সরণ হবে টি মাইনাস এক্স বাই ভি সময় পূর্বের ও বিন্দুর সরণের সমান। এটা লিখে নাও, এরপর আমি বুঝাচ্ছি। এই লাইনটা আগে লিখে নাও। অর্থাৎ yp at time t, yo at time t minus x by v। এটাকে লিখো, এটুকু বুঝতে পারলে কাজ শেষ, আর কিছু লাগবে না। তোমাদেরকে আবারও বুঝাবো, কোনো প্যারা নেই। এটাকে লিখো, লেখা শেষ হলে আমি বলতেছি। দেখো ভাইয়া, তরঙ্গর সমীকরণ হচ্ছে তরঙ্গ স্থিত যে কোনো একটি কণার সরণের সমীকরণ। যেন আমি কণার অবস্থান মানে এক্স এবং যেই সময়ের সমীকরণটা চাই সেই সময়টা ইনপুট দিলেই আমার কণার সরণটা আমরা পেয়ে যাই। তো দেখো, এটা হচ্ছে ও বিন্দুর টি সময়ে সরণের সমীকরণ। টি সময়ে ও বিন্দুতে থাকা যেই কণাটা আছে, ও বিন্দু মানে মূল বিন্দুতে থাকা এই যেই কণাটা, এই কণাটার সরণের সমীকরণ। এই কণাটার ডিস্টারবেন্সটাই এইখানে পৌঁছাবে। কত সময় পর পৌঁছাবে বলো? দেখো, এখান থেকে এখানে পৌঁছাতে কত সময় লাগে তরঙ্গের? মানে এই ও বিন্দুতে তুমি যখন ডিস্টারবেন্স ক্রিয়েট করলা, এই ডিস্টারবেন্সটা পিতে পৌঁছাতে কত সময় লাগবে? এখান থেকে পি এর দূরত্ব কত? এক্স। তরঙ্গের বেগ কত? ভি। তরঙ্গের বেগ কত? ভি। তাহলে সরণ আর দূরত্ব, সরণ আর বেগ যদি দেওয়া থাকে, এখান থেকে পি বিন্দুতে পৌঁছানোর জন্য সময় লাগবে কত? সেই সময় যদি হয় টি প্রাইম, টি প্রাইম হবে সরণ বাই বেগ এক্স বাই ভি। এবার ভালো মতো বোঝো যে এইখানের ডিস্টারবেন্সের, এই যে এখানে তুমি যে ডিস্টারবেন্সটা ঘটাইছো সেই ডিস্টারবেন্সের কত সময় পর পিতে ডিস্টারবেন্সটা আসছে? এক্স বাই ভি সময় পর। কথাটা বুঝো,
এখানে তুমি যেই ডিস্টারবেন্সটা ঘটাইছো, এই যে লাফালাফি, তার কত সময় পর এই ডিস্টারবেন্সটা পিতে আসছে? এক্স বাই ভি সময় পর আসছে। তাহলে এই কণাটার স্মরণ হচ্ছে, মানে পি কণাটার স্মরণ হচ্ছে, এটা সমান হইতো যদি এটা পি কণাটা এটার উপরে হইতো, তাই না? কিন্তু পি কণার স্মরণ এখানে সমান হবে না, কারণ পি কণাতে এই ডিস্টারবেন্সটা পৌঁছাইতে এক্স বাই ভি সময় পরিমাণ লেট করেছে, এক্স বাই ভি পরিমাণ সময় পরে পিতে পৌঁছাইছে। তাহলে পি কণার স্মরণটা হবে, পি কণার টি সময় স্মরণটা হবে টি মাইনাস এক্স বাই ভি সময় আগে ও বিন্দুর স্মরণ যেটা ছিল সেটার সমান। কথা কি বুঝাইতে পারছি? আবারও বুঝো, এই ডিস্টারবেন্সটা এখান থেকে এখানে পৌঁছায় কত সময় পর? এক্স বাই ভি সময় পর। তাহলে এক্স বাই ভি সময় আগে, এক্স বাই ভি সময় আগে ওর যে স্মরণটা ছিল সেই স্মরণটাই এখানে পৌঁছাচ্ছে। তাহলে দেখো, পি বিন্দুর স্মরণ হবে এক্স বাই ভি সময় পূর্বে, মানে টি মাইনাস এক্স বাই ভি সময় পূর্বে ও বিন্দুতে যে স্মরণটা ছিল, ও বিন্দুতে যে স্মরণটা ছিল, এখানে একটু, এখানটা একটু ভাষাগত ভুলেছি, এখানে এক্স বাই ভি হবে অনলি, এক্স বাই ভি সময় পূর্বে ও বিন্দুর স্মরণের সমান। এই যে পি বিন্দুর স্মরণটা হবে এক্স বাই ভি সময়, তো এখানটা আসতে টাইম লাগে, তার পূর্বে টি সময় ওর যে স্মরণটা ছিল, এই যে এটা, তাহলে এক্স বাই ভি সময় পূর্বে টি সময়ের স্মরণের সমান। একটু কমপ্লিকেশন আছে, বোঝার চেষ্টা করো। কারণ এই তরঙ্গটা এখান থেকে এখানে আসা পৌঁছাইতে সময় লাগে এক্স বাই ভি, তাহলে এটার যে স্পন্দনটা এখান থেকে এখানে পৌঁছাইতে সময় লাগে এক্স বাই ভি, তাহলে এটার টি সময়ের স্পন্দন হচ্ছে এটা। তাহলে এই স্পন্দনটাই এখানে পৌঁছাচ্ছে এক্স বাই ভি সময় পর। তাহলে আমরা বলতে পারি এই স্পন্দনটা এখানে আসছে, বাট এটার সাথে এটার সময়ের গ্যাপ হচ্ছে এক্স বাই ভি। তাহলে পি বিন্দুর স্পন্দন বা পি বিন্দুর স্মরণ হচ্ছে ও বিন্দুর স্মরণের সমান, বাট এখানে সময়ের একটা গ্যাপ আছে টি মাইনাস এক্স বাই ভি। না বুঝতে পারলে নাই, প্যারা নাই। আচ্ছা, তো যাই হোক, এটা না বুঝতে পারলেও সমস্যা নেই, পরের স্লাইডে যাই। এবার দেখি, চলো এবার আর কিছু, এবার আর তোমাকে কেউ আটকাবে না। তুমি যদি কিচ্ছু না বুঝো তাও লাভ নাই, তাও সমস্যা নাই। দেখো ভাই, কিছু না বুঝলেও সমস্যা নেই, এটা এটা বুঝতেই হবে, ব্যাপারটা এমন না। হ্যাঁ, এই হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে সেই পি বিন্দু। এইখান থেকে পি বিন্দুর ডিস্টেন্স হচ্ছে এক্স, এটা হচ্ছে পি বিন্দু। ওকে, এবার এই পি বিন্দুর সমীকরণটা হচ্ছে ওয়াইপি। ওয়াইপি সেটা হবে এ সাইন ওমেগা, ওমেগা টি এর জায়গা হবে টি মাইনাস এক্স বাই ভি প্লাস ডেল। এটা কি বুঝছো? এটা হচ্ছে পি বিন্দুর সমীকরণ। দেখো, ও বিন্দুর সমীকরণ এ সাইন ওমেগা টি প্লাস ডেল, টি এর জায়গা হবে টি মাইনাস এক্স বাই ভি, আর কিছুই না, টি মাইনাস এক্স বাই ভি প্লাস ডেল। এখন দেখো, এটার এভাবে লেখা যায় এ সাইন ওমেগা টি, ভিতরে গুণ দিয়ে দাও, ওমেগা ভিতরে গুণ দিয়ে দাও, ওমেগা টি মাইনাস ওমেগা ইন্টু এক্স বাই ভি প্লাস ডেল। এটা হচ্ছে ডেলটা কি ভাইয়া? ডেল হচ্ছে আদি দশা, এই যে এই কণাটার আদি দশা। তো ডেল সমান শূন্য হলে, শূন্য হলে মানে আদি দশা, এটাকে কি বলে? আদি দশা, কণার আদি দশা। আদি দশা শূন্য হলে আমরা, মানে এটা যদি শূন্য মানে কি, আদি দশা শূন্য মানে কি, এই ও বিন্দুর কণাটা সাম্যাবস্থান থেকে জার্নি স্টার্ট করলে, ডেল সমান শূন্য হলে আমার এই সমীকরণটা হবে, পি কণার সমীকরণ হবে এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা ইন্টু ভি, মানে কি, ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ বাই ভি ইন্টু এক্স। 2 পাই এফ বাই ভি কত? ভি বাই এফ বাই ভি মানে ল্যামডা, 1 বাই ল্যামডা, এফ বাই ভি, এই যে ওমেগা মানে 2 পাই এফ, এফ বাই ভি মানে 1 বাই ল্যামডা, তাহলে এটা আসবে এ সাইন, এটারও 2 পাই এফ লিখতে পারি, 2 পাই এফ ইন্টু টি মাইনাস, এখানে লিখতে পারবো 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এফ মানে ভি বাই ল্যামডা, সো এটার একটু সুন্দর করে লিখি, 2 পাই ভি বাই ল্যামডা ইন্টু টি। 2 পাই বাই ল্যামডা যদি কমন নেই, আমরা পি বিন্দুর সমীকরণ পাবো এ সাইন 2 পাই বাই ল্যামডা কমন ভিটি মাইনাস এক্স, এবং এটাকেই বলা হয়
অগ্রগামী তরঙ্গের রাশিমালা। কেন এটাকে তরঙ্গের রাশিমালা বলা হয়, অগ্রগামী তরঙ্গের সমীকরণ বলা হয়? কারণ দেখো, আমরা আগেই বলেছি, যেই সময়ে তুমি কোনো একটা কণার স্মরণ চাও সেই সময়টা বসাবা। এখন এখানে তো অসংখ্য কোটি কোটি কণা, তো কোন কণার স্মরণ চাচ্ছ? পি কণা, তাহলে এখানে পি কণা সেই অবস্থানটা বসাবা, কাজ শেষ। দেখো পি কণাটা কোথায় আছে? গ্রাফ থেকে ডানে আছে, এই কারণে -x। যদি এটা হইতো, মনে করো পি কণাটা গ্রাফ থেকে এদিকে আসতো, তাহলে +x হইতো। বুঝছো? তাহলে এটাই হলো আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। পি কণাটা কোথায় আছে? গ্রাফ থেকে, মূলবিন্দু থেকে ডানে, এখানে -x হইছে। যদি পি কণাটা মূলবিন্দু থেকে বামে হইতো, তাহলে এটা +x হইতো। এটাকেই বলা হয় অগ্রগামী তরঙ্গের সমীকরণ, যেখানে কোনো একটা কণার অবস্থান, এই যে কোত্থেকে, মানে মূলবিন্দু থেকে অবস্থান এবং সময় বসালেই ওই কণার স্মরণের সমীকরণ পাবো। বুঝছো? একজন বলছে, ভাইয়া ভালো বুঝলাম না, এটা একটু, আচ্ছা তুমি ভালো বুঝো না বুঝো, এই যে দেখো তোমার আমি বুঝাই। দেখো এই যে এত কিছু বুঝাইছি, এত কিছু বুঝানোর দরকার পড়ে না। তোমার খালি বুঝতে হবে, এই যে দেখো, যারা কিছুই বুঝো নাই তারা একটু মনোযোগ দাও, দেখো সলিউশন তো আছে ভাই, ভালো না বুঝারও সলিউশন আছে। দেখো তোমার কি এত কিছু বুঝতে হবে না, তোমার খালি বুঝতে হবে, ধরো এখানে একটা ওয়েভ আছে, এই হচ্ছে তুমি একটা দড়ি ঝাঁকাচ্ছ, এই দড়িটাই যেভাবে যাচ্ছে, হ্যাঁ এভাবে যাচ্ছে, এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। তো তোমার আগে বুঝতে হবে তরঙ্গের সমীকরণ কি। তরঙ্গের সমীকরণ কি? তরঙ্গ মানে এই জিনিসটা সমীকরণ না। তরঙ্গের সমীকরণ মানে হলো তরঙ্গের উপর অবস্থিত যে কোনো কণার স্মরণের সমীকরণ। একটু লিখো, তরঙ্গের সমীকরণ মানে কি? তরঙ্গের, এটা বুঝতে হবে, তরঙ্গের আগে এই লাইনটা বুঝতে হবে, সমীকরণ। তরঙ্গের সমীকরণ মানে হচ্ছে তরঙ্গ স্থিত মানে তরঙ্গের উপর অবস্থিত যে কোনো কণার স্মরণের সমীকরণ। কিসের সমীকরণ? স্মরণের সমীকরণ। এটা বুঝতে পারছো? এখন তুমি পর্যাবৃত্ত গতি অধ্যায় থেকে জেনেছো, এই যে মূল কণাটা যে উপর নিচে লাফাবে শুরু করবে, ওর সমীকরণটা তুমি ধরো টি সময় যদি স্মরণ বের করতে চাই, সেটা পর্যাবৃত্ত গতিতে জেনেছো a sin ω t প্লাস ডেল। যদিও সাম্যাবস্থা থেকে জার্নি স্টার্ট করে, তাহলে ডেলের মান 0, পর্যাবৃত্ত গতিতে পড়েছি। কারণ এটা তার তরঙ্গের সমীকরণ না। তরঙ্গের সমীকরণ হচ্ছে তরঙ্গ স্থিত যে কোনো কণা। এই কণাটা এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, কোটি কোটি কণা আছে। তাহলে এক একটা কণার প্লেস কি এক এক জায়গায় না? তো আমি এখান থেকে র্যান্ডম একটা কণা মনে করি এখানে ধরলাম, এটা সেই পি বিন্দু এবং এটা দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এই কণাটার স্মরণ তুমি যেন বের করতে পারো এমন একটা সমীকরণ তোমার সাজাতে হবে। তাহলে সেই সমীকরণটা হচ্ছে এটা, যে পি যে কোনো র্যান্ডম কণার স্মরণের সমীকরণ হলো এ সাইন, কথা বুঝো, এ সাইন, এখানে ওমেগা টি না, বাট এখানে হবে ওমেগা টি মাইনাস এক্স বাই ভি। কারণ এই টি সময়ের ডিস্টারবেন্সটা এক্স বাই ভি সময় পর এখানে পৌঁছায়, এখানে সময় হবে টি মাইনাস এক্স বাই ভি। এটা নিয়ে অনেক প্যাচাইছি, তাই না? দরকার নাই, জাস্ট টাইমের জায়গায় টি মাইনাস এক্স বাই ভি প্লাস ডেল, এটাই হচ্ছে এখানে। এখন দেখো অবস্থান, এক্স মানে মূলবিন্দু থেকে যে কোনো কণার অবস্থান, এই কণার দূরত্ব হতে পারে, এই কণার দূরত্ব হতে পারে। তুমি যেই কণার জন্য বের করতে চাও সেই কণার অবস্থান আছে এক্স আছে। তুমি যেই সময় বের করতে চাও সেই সময়টাও আছে, আর বাকি সবই জানা জিনিস থাকবে। তাহলে টি আর এক্স এর উপর এই কণাটার স্মরণ নির্ভর করছে। তাহলে এটাই হলো, এটা দিয়ে তুমি যেই কোনো কণার, কোটি কোটি কণা আছে, কোটি কোটি কণার স্মরণ বের করতে পারবা না। এজন্য এটাকে বলা হচ্ছে তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটার আমি সাজাবো, কেমনে সাজাবো? ধরবো ডেলের মান 0, আদি দশা 0, এটা ধরলে সমস্যা নাই। এবার ওমেগা মানে 2πf, ওমেগা মানে কি 2πf, তাহলে এখানে হবে 2πf টি, ওমেগা এটার সাথে গুণ দাও -2πf এক্স বাই ভি, এটাই তো আসে। এবার এ সাইন 2πf, এফ মানে যে ভি বাই ল্যামডা, এটা কি বলা দরকার আছে? দরকার আছে, কারণ তোরা বলদ আসিস। তাহলে 2πf মানে ভি বাই ল্যামডা, এখানে আবার আছে এক্স বাই ভি, এই ভি কাটা, তাহলে 2π বাই ল্যামডা কমন যাবে। তাহলে এখান থেকে এ সাইন 2π বাই ল্যামডা যদি কমন নাও, পরে থাকবে ভিটি মাইনাস এক্স, এবং এটাকেই বলা হয় অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তুমি যদি কিচ্ছু না বুঝো, এটা ঠাডা মুখস্থ করবা, এই স্লাইডটা বুঝবা।
কারণ দেখো ওয়াই পি দ্বারা বোঝাচ্ছে পি কণার সরণ, এই সরণটা এ তো ফিক্সড, এ তো প্রত্যেকটা কণার জন্য ফিক্সড, 2π/λ তরঙ্গ দৈর্ঘ্য ফিক্সড, ভি হচ্ছে তরঙ্গ বেগ ফিক্সড। তাহলে তুমি টাইম আর এক্স দেখো, এক একটা কণার জন্য এক্স এর মান এক এক রকম। কণাটাকে যদি আমি এখানে ধরতাম এক্স এর মান হইতো এইটা, কণাটাকে যদি এখানে ধরতাম এক্স এর মান হইতো এটা। এক একটা কণার জন্য এক্স এর মান এক এক রকম। তুমি যে কোনো সময়ে ওই কণাটার সরণ বের করতে পারতেছো এই সমীকরণ দিয়ে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় তরঙ্গের সমীকরণ। এবার বুঝছো, এটাকে বলা অগ্রগামী তরঙ্গের সমীকরণ এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। এবার বুঝছো? আচ্ছা, একজন বলছে টি মানে কোন সময়? টি মানে প্রশ্নেই বলে দিবে যে তোমার যদি মনে হয় 2 সেকেন্ড পর, ধরো আমি বললাম 10 সেকেন্ড পর 100 মিটার দূরে থাকা কণার সমীকরণ বের করো, তাহলে টি এর মান 10, এক্স হচ্ছে 100 মিটার। আমি যদি বলি 10 সেকেন্ড পর কণার সমীকরণ, আমি 10 সেকেন্ড পর কণার অবস্থান বলছি, এক্স বলছি, বলি নাই, তাহলে বুঝতে হবে এই যে এই কণাটা মূল বিন্দু কণা, কারণ এক্স না বললে এক্স এর মান 0, সোজা হিসাব। বিস্তার এ কত, এক্স এক্স কত, টি কোন সময়, এখানে বিস্তার এ তো ভাই যে কোনো কণার বিস্তারই সেম হবে, এখানে বিস্তার ফিক্সড। ও যে বিস্তারে দুলবে এখানে এই কণাটাও সেই বিস্তারেই তো দুলবে, বিস্তার তো ফিক্সড। ওকে, তাহলে এই হলো অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তো তুমি যদি কিছু বুঝো বা কিছু না বুঝো ঠাড়া মুখস্থ করবা অগ্রগামী তরঙ্গের সমীকরণ এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গ অর্থাৎ তরঙ্গের সমীকরণ। আর এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটা একটু লিখে দিই, এটা পরিচয়গুলো একটু জানতে হবে। মানে র্যান্ডম যে কোনো কণার অগ্রগামী তরঙ্গের সমীকরণ এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। এটা মাইনাস কেন হয়েছে বলতে পারবে কেউ? কেন মাইনাস হয়েছে? এখানে কিন্তু আদি দশা শূন্য ধরেছি, যদি আদি দশা π/2 হতো তাহলে কিন্তু এখানে সাইনে যায় কজ হয়ে যেত। তো আদি দশা কিন্তু শূন্য ধরে নিয়েছি আমরা। আদি দশা শূন্য মানে যেই কণাটা দিয়ে নাচানাচি শুরু হয়েছে সেই কণাটা সাম্যাবস্থান থেকে জার্নি স্টার্ট করছে, পর্যাবৃত্ত গতিতে পড়াইছি। এখানে কোনটা কি? এখানে ওয়াইপি হচ্ছে এক্স দূরত্বে থাকা পি কণার টি সময়ে সাম্যাবস্থান থেকে সরণ, এই লাইনটা মনে রাখবা, থেকে সরণ, এটা হচ্ছে ওয়াইপি। এ হচ্ছে বিস্তার, বিস্তার তো ভাই ফিক্সড থাকবে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? এটা জানো। ভি হচ্ছে তরঙ্গ বেগ, আর বাকি সবই জানো। এক্স কি? এক্স হচ্ছে অবস্থান, কণার অবস্থান, যেই কণাটা বলতেছো সেই কণার অবস্থান। এক্স প্লাস হতো কখন? এই চিত্রে এক্স এর মান প্লাস কেন কখন হইতো? যদি আমরা আগেই দেখেছি তোমাদেরকে, তরঙ্গ যেহেতু এখানে এই কণার অবস্থানটা কোন দিকে, আমার ডান পাশে, এই কারণে মাইনাস হয়েছে এক্স। আর যদি এই এক্স কণাটা বাম পাশে হতো, বাম পাশে, তাহলে এক্স হতো প্লাস। বুঝছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার এই অগ্রগামী তরঙ্গের সমীকরণের বিভিন্ন রূপ আমরা দেখব, পরীক্ষায় আসবে। তাহলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি? এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। ভি হচ্ছে তরঙ্গের বেগ, মাথায় রেখো। এটার বিভিন্ন রূপ দেখব। কি রূপ দেখব? প্রথম রূপ, এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসে। এ সাইন 2π/λ ভেতরে গুণ দিয়ে দিলে 2π v/λ ইন্টু টি মাইনাস 2π/λ ইন্টু এক্স। তাহলে এ সাইন 2π v/λ মানে 2πf মানে ওমেগা টি মাইনাস এটাকে কে বলা হয় কে এক্স। এই যে একটা সমীকরণ পেলাম, আমি যেগুলো বক্স করে দিব প্রত্যেকটাই মুখস্থ রাখবা। এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের আরেকটা সমীকরণ, ওমেগা টি মাইনাস কে এক্স। এখন বলতে পারো ভাই কে কি? কে এটা কি বল ধ্রুবক? না, এখানে কে কার জায়গায় বসিয়েছ ভাইয়া? কে বসাইছে হচ্ছে 2π/λ জায়গায়। এটাকে বলা হয় সঞ্চারণ ধ্রুবক। সঞ্চারণ ধ্রুবক মানে কে এর জায়গায় 2π/λ আমরা বসাতে পারবো, সমস্যা নেই। মানে কে এক্স, কে কে বলা হয় সঞ্চারণ ধ্রুবক মানে 2π/λ। পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তাহলে এই একটা। আর কি কি করা যায় দেখো, আরো অনেক কাজ করা যায়।
আমরা সবাই জানি যে ল্যামডা সমান ভি ইন্টু টি, জানো না? কারণ ভি বাই এফ, ভি এ 1/f এর জায়গায় টি বসাতে পারি। ল্যামডা সমান ভি বাই টি, জানি তো নাকি? ল্যামডা সমান ল্যামডা সমান ভিটি। তাহলে এই দেখো, এই সমীকরণ থেকে আমরা আরেকটা আনতে পারি, ওয়াইপি এ সাইন 2 পাই ভি টি, ল্যামডা সমান ভি ইন্টু টি মাইনাস টি বাই টি লিখতে পারো 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এভাবে রাখলাম, রাখার পর এই ভি কাটা। তোমরা জানো তো ল্যামডা সমান ভি বাই এফ, 1/f মানে টি মানে ভিটি। এবার এটারে আমরা এইভাবে লিখবো, এ সাইন 2 পাই কমন নিব, তাহলে এখানে থাকবে টি বাই পর্যায়কাল 2 পাই কমন নিছো এক্স বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে আমাদের আরো একটা সমীকরণ, মানে আর একটা রূপ। যখন যেই রূপে দিবে ওই রূপে আমাদের অঙ্ক সলভ করতে হবে। এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ আরো একটা রূপ। তাহলে কয়টা রূপ পেলাম? 3টা, 1টা 2টা 3টা। যখন যেই রূপে দিবে তখন আমাদের ওই রূপে সমাধান করতে হবে। যখন যেই রূপে দিবে তখন আমাদের ওই রূপেই সমাধান করতে হবে। আমরা আরো একটা রূপ বানাতে পারি, সেটা হচ্ছে যদি আমরা ওমেগা কমন নেই, 2 পাই এফ, তার মানে এখানে এফ ল্যামডা এক্স বাই ভি। এই দেখো, এখান থেকে আমরা আরো একটা রূপ, 4 নাম্বার রূপ, এই 4টাই কাজে লাগে। ওয়াইপি সমান এ সাইন, এখানে কি আছে ওমেগা টি মাইনাস কে এর জায়গায় লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। উপরে একটা এফ গুণ দিলাম, নিচে একটা এফ গুণ দিলাম, সমস্যা আছে? উপরে আর নিচে যদি এফ গুণ দাও সমস্যা আছে? সমস্যা নাই। এখন দেখো 2 পাই এফ মানে ওমেগা, তাহলে এ সাইন, এখানেও ওমেগা আছে এখানেও ওমেগা আছে, ওমেগাটা কমন নিলে এখানে হবে টি মাইনাস ওমেগা কমন নিয়ে নিছো, এফ ল্যামডা মানে ভি, তাহলে এক্স বাই ভি। এই হচ্ছে আমাদের 4টা ইকুয়েশন, এবং এই 4টা ইকুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি এটা মুখস্থ রাখবা? না, আমারই তো মুখস্থ থাকে না, তোমার কেমন মুখস্থ থাকবে? তুমি এই একটা সমীকরণ থেকে 4টা বানাবা সবসময়। তোমার অঙ্ক যেই ফরম্যাটে দেওয়া থাকবে ওই ফরম্যাটে নিয়ে অঙ্কটা করবা। তাহলে এই হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণের বিভিন্ন রূপ। সবাই ক্লিয়ার? তুমি যদি থিওরিটা না বুঝো সমস্যা নেই, তুমি অগ্রগামী তরঙ্গের এই স্লাইডটা বুঝছো, এই স্লাইডে কোনটা কি বুঝছি, এই স্লাইডটা বুঝছি, এই একটা, এই 2টা এবং এই 3 নাম্বার স্লাইডটা যদি বুঝতে পারো তাহলেই হবে। এই 3টা স্লাইড বুঝতে পারলেই হবে। উপরে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বাট জিনিসটা একটু ক্রিটিক্যাল, এই কারণে হয়তো বা ভাষাগতভাবে বুঝাইতে পারিনি, বাট এই 3টা বুঝছি। এই যে 3টা স্লাইড দেখো, প্রথম স্লাইড অগ্রগামী তরঙ্গের সমীকরণ এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স মানে তরঙ্গটার কণাটা আছে হচ্ছে ডান পাশে, প্লাস এক্স হলে কণাটা থাকতো বাম পাশে। অবশ্যই এখানে আদিদশা জিরো। এরপর এখানে আমরা দেখলাম কোনটার পরিচয় কি, এক্স হচ্ছে অবস্থানটা, কোন কণাটা, ওয়াই হচ্ছে কণার সরণ, টি সময়ে এক্স দূরত্বে থাকা কণার সরণ, আর এ হচ্ছে বিস্তার, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে তরঙ্গ বেগ। এরপর এখান থেকে দেখলাম এই সমীকরণের কয়টা রূপ আছে, বিভিন্ন রূপ। 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা তো ঠাড়া মুখস্থ। এরপরে এটা খুব গুরুত্বপূর্ণ, এ সাইন 2 পাই টি বাই টি মাইনাস এক্স বাই ল্যামডা, মুখস্থ রাখবা, ভুলে গেলে এভাবে বের করবা। এটা হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স, আর এটা হচ্ছে ওমেগা কমন নিলে টি মাইনাস এক্স বাই ভি। এই 4টা সমীকরণ মনে থাকবে সবার। এখন এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সাইন থিটা, এটা কি ডিগ্রি? না ভাই, এটা রেডিয়ানে বসাইতে হবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন, যেহেতু মিটার আসবে তার মানে এগুলো সব রেডিয়ানে ক্যালকুলেট করতে হবে, এখানে ডিগ্রি না, এখানে সব রেডিয়ানে ক্যালকুলেট করবা। ওকে, মনে থাকবে? দেখি সবাই ক্লিয়ার আছো কিনা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তাই আমরা অঙ্কে যাব। এটুকু বুঝছো? এটুকু বুঝতে পারলেই হবে, আর কিচ্ছু না। দেখো, তোমাদের বোঝার জন্য সামারি করে দিছি কি কি। প্রথম স্লাইড, অগ্রগামী তরঙ্গের সমীকরণ কাকে বলে? তরঙ্গের সমীকরণ হচ্ছে তরঙ্গস্থিত যে কোনো কণার সরণের সমীকরণ। বের করলাম, বের করে দেখাইলাম যে কেন এটা হয়েছে, কারণ এ সাইন ওমেগা টি প্লাস ডেলিতে হইতো, বাট এখানে এক্স বাই ভি সময় লেটে আসছে, তাহলে সময়টা হবে টি মাইনাস এক্স বাই ভি, আর কিছুই না।
এটা করে এটা করলাম, এই যে পরিচয়টা দেখালাম, এরপরে এটা সমীকরণের রূপ দেখলাম। ওকে, এবার দেখো কত মজা জিনিসগুলো দেখো। এগুলো এইচএসসি এবং অ্যাডমিশনের এক সময়ের হট টপিক ছিল। দেখো এই যে হট টপিক, এটা কি? অগ্রগামী তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য গণনা করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা। এখন এটার মধ্যে আছে কস, কস থাকুক সাইন থাকুক কোনো সমস্যা নেই। কস থাকার রিজন হচ্ছে এখানে আদি দশা ছিল, মেইন সমীকরণের সাইন, বাট এখানে কস কেন? কারণ তোমরা জানো সাইন কস হয় কখন? যখন π/2 যোগ হয়, তার মানে এখানে আদি দশা ছিল। ওইটা ম্যাটার না, প্যারা নাই। আমাকে তো আর আদি দশা বের করতে বলে নাই, আমাকে বলছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। তো আমি কেমনে বের করব? আমি সুন্দর করে লিখবো y সমান এ সাইন, দেখো ওমেগা টি, টি এর যে সহগ সেটা হবে ওমেগা, আর কে এক্স এটা এই পাশে আছে। তাহলে আমি এটারে একটু কাজ করি, 8 কস কজই রাখলাম, এটারে এভাবে লিখলাম মাইনাস ওমেগা টি, আচ্ছা মাইনাসটা কমন নিয়ে, তো মাইনাসটা কমন নিয়ে 30t মাইনাস 5x এভাবে লেখা যায়। যায় কেন? এই যে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস লেখা যায়, মানে ওমেগা টি আমি এইভাবে সাজাবো আর কি। আমি বুঝতে পারতেছি সমীকরণটা আমার এইভাবে সাজাইতে হবে, সাইনের জায়গায় কস হোক ওইটা কোনো ঝামেলা না, এইভাবে আমি সাজাবো, ওমেগা টি মাইনাস কে এক্স আকারে সাজাবো। তো কস এটা কি? মাইনাসের থিটা। ভাইয়া তোমরা কি এটা জানো? সাইড নোট দিয়ে নাও। কজের পর যদি মাইনাসের থিটা থাকে সেটাকে আমরা কস থিটা লিখতে পারি, পারি। তাহলে কজের পর মাইনাসের থিটা আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি 8 cos 30t মাইনাস 5x। তো এইটাকে ওইটার সাথে তুলনা করো, সাইনের জায়গায় কস বসছে সেটা ম্যাটার না, কারণ আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, সেখানে সাইন কস কোনো চেঞ্জ করে দেয় না। তাহলে বিস্তার কত? এটা হচ্ছে বিস্তার a, বিস্তার হচ্ছে 8। দেখো টি এর যে সহগ সেটা হচ্ছে ওমেগা, টি এর সহগটা হচ্ছে ওমেগা, আমাকে ওমেগাও চাইনি, আমার কাছে চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্য কে এক্স মাইনাস কে এক্স মাইনাস কে এক্স। তাহলে কে এর জায়গায় কে বসলো 5, ভাই কে মানে জানো কি? 2π/λ সমান 5। সুতরাং ল্যামডার মানটা কত হচ্ছে? 2π/5, 2 × 3.14 ডিভাইডেড বাই 5। সহজ না কঠিন বলো? 1.256 মিটার। সহজ নাকি কঠিন তোমরা আমাকে উত্তর দাও। বলো তোমরা আমাকে উত্তর দাও, এটা কি সহজ নাকি কঠিন? সহজ নাকি কঠিন? আচ্ছা আমি এটা দিয়ে কয়েকটা অঙ্ক করাবো। এখন যদি এটা দিয়ে অঙ্ক না করাই তোমার মাথায় জিনিসটা সেট হবে না, কঠিন মনে হবে। তো আগে অঙ্ক কয়টা করো, এরপর ছুটি, তার আগে না। এরপরে পরের অঙ্কটা দেখো, মজা মজা তো এখন শুরু। তুমি কি ছুটি ছুটি করতেছো? এই যে এখন এই যে দেখো একটা সমীকরণ দিছে, তাই না? দেখো বলছে কি y সমান মাইনাস 10 সাইন সামথিং টি প্লাস কে এক্স। বলছে সমীকরণটিতে এক্স ওয়াই হচ্ছে মিটার এবং টি সেকেন্ডে প্রকাশিত। তরঙ্গটির তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার, পর্যায়কাল, কৌণিক বেগ নির্ণয় করো। অনেক কিছু বের করতে বলছে। তরঙ্গটাকে আমরা আমাদের মতো করে সাজাই, আচ্ছা y ইজ ইকুয়াল টু মাইনাস 10 সাইন ওমেগা টি প্লাস কে এক্স, তাহলে 20/17 হচ্ছে কে ইন্টু এক্স। তরঙ্গটা দেখতে কেমন হবে জানো ভাইয়া? y সমান এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এই তরঙ্গটা দেখতে এরকম, তাই না? সরি, ওমেগা টি মাইনাস কে এক্স, টি মাইনাস কে এক্স, এই তরঙ্গটা দেখতে এরকম, তাই না? তাহলে এখানে y সমান মাইনাস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এর গ্রাফটা হবে মাইনাস এ, অর্থাৎ গ্রাফটা দেখতে হবে মাইনাস এ, তার মানে এই যে এইভাবে হবে, উল্টা হবে, মাইনাস এ যেতে এই যে এইভাবে হবে গ্রাফটা, তাই না? y সমান মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, তাহলে প্লাস কে এক্স মানে গ্রাফটা হবে এরকম, মাইনাস এ মানে নিচের দিক থেকে স্টার্ট হবে এই যেরকম। দিস ইজ দ্য গ্রাফ, এটার গ্রাফ। এটা কি সিমিলার দেখা যাচ্ছে?
ওমেগা টি প্লাস কে এক্স, এখানে কোনো সাইজ করার দরকারই নেই, যে এখানে তুলনা করবা মাইনাস এ, গ্রাফ তোমার আঁকার দরকার নাই, তুমি এটাকে জাস্ট দেখো ওমেগা টি প্লাস কে এক্স, এটা আসে না, এটার সাথে এটা তুলনা করলে বাকি সব পেয়ে যাবা। তাহলে ফার্স্ট অফ অল তরঙ্গ বেগ লাগবে, তাহলে তুমি এখান থেকে দেখো ওমেগা সমান কত 5, এখানে এ মানে বিস্তার হচ্ছে 10, তারপরে ওমেগা হচ্ছে 5, কে কে মানে 2π/λ, 2π/λ হচ্ছে 20/17। আমাদের কাজ কিন্তু শেষ, এগুলো দিয়েই বাকি সব বের করব। এখান থেকে আমরা ল্যামডা বের করতে পারি না, ইয়েস, ল্যামডা হবে 2π, ল্যামডা হবে 2π × 17/20, 2 × 3.14 × 17/20, 5.338 মিটার, এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা। ওকে, যে এখান থেকে আমি ল্যামডাটা বের করলাম, এই যে দেখো এখান থেকে ল্যামডাটাই অজানা ছিল, ল্যামডাটা বের করে ফেললাম, ডান, আমাদের একটা অ্যান্সার ডান, তরঙ্গ দৈর্ঘ্য ডান। ল্যামডা এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো, এখান থেকে লিখতে পারবো 2πf = 5, সুতরাং f সমান হবে 5/2π, 2 × 3.14, এটা হবে 0.796 হার্জ। দেখো কম্পাঙ্ক বের করতে বলছে, কম্পাঙ্ক ডান, বিস্তার ডান, কম্পাঙ্ক যেহেতু বের করতে বলছে, কম্পাঙ্ক হয়েছে তাহলে পর্যায়কাল, যেখান থেকে পর্যায়কাল t সমান 1/f, 1/f করো, 1/f 1.256 সেকেন্ড, পর্যায়কাল ডান। তরঙ্গ বেগ v সমান f ল্যামডা, ল্যামডা বের করা আছে 0.796, f কত, ল্যামডা কত 5.338, তরঙ্গ বেগ 4.24 মিটার পার সেকেন্ড, তরঙ্গ বেগ ডান। কৌণিক বেগ মানে ওমেগা, এই যে ওমেগা তো আগেই বের করছো 5, এই যে 5 ওমেগা, তাহলে যা যা বের করতে বলছে আমি একটু ছক করে দিই। দেখো কৌণিক বেগ ডান, তরঙ্গ বেগ ডান, তরঙ্গ দৈর্ঘ্য ডান, কম্পাঙ্ক, এই যে তরঙ্গ দৈর্ঘ্য ডান, কম্পাঙ্ক ডান, বিস্তার ডান, পর্যায়কাল ডান, আর কি কৌণিক বেগ ডান। এই তো এগুলোই বক্স করা জিনিসগুলো বের করতে বসে। সোজা না কঠিন? মজা না? মজা না জিনিসটা? সব স্টেপ বাই স্টেপ আমরা বের করলাম, মজা না? এই জিনিসটা কিন্তু অনেক মজাদার, তাই না? তুমি ফার্স্ট অফ অল বুঝলাই যে সমীকরণটাকে আমাদের ফরম্যাটে আছে, ইয়েস, a sin ω t প্লাস kx, এই যে ফরম্যাট, দুইটার সাথে তুলনা করলে সব ধামার দাম বের হয়ে গেল, ধামার ধাম, কোনো ঝামেলা নাই, তাই না? ওকে, এইবার পরেরটা, পরেরটা কই, পরের প্রশ্নটা দিই, ধামার দাম বের হবে। হ্যাঁ, এইখানে ওকে, এবার এগুলো গত ক্লাসের। আচ্ছা এবার দেখো, এই যে দেখো এই অঙ্কটা বলছে এই কণার সর্বোচ্চ সরণ কত। আরে সর্বোচ্চ সরণ মানে বিস্তার, এই যে এ, এই যে এ, অ্যান্সার হচ্ছে এ, বিস্তার। আচ্ছা আমরা আরেকটু ক্রিটিক্যাল ম্যাথ করার চেষ্টা করি। দেখো কই আসছে এটা, কোথায় আসছে এটা লিখে নাই। ওকে দেখি এটা আমরা পারি কিনা, আর কয়েকটা অঙ্ক করবো তারপর ছুটি। দেখো কি বলছে, একটি টানা তারে প্রবাহিত অগ্রগামী, সবাই মনোযোগ দাও, অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে এইটা। বলছে তরঙ্গটির গতি কত, মানে বেগ, তরঙ্গে বেগ ভি চাইছে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা দেখি কে কে পারো, এটাকে কার মতো দেখা যাচ্ছে, এটাকে কোন ফরম্যাটের মতো দেখা যাচ্ছে? এটাকে এটার মতো দেখা যেতেছে না, ওয়াই সমান এ সাইন 2π লিখতে মনে ভুলে গেছে, 2π t/t মাইনাস x/v, এটার মতো লাগতেছে না? এই যে কোথায় ফরম্যাটগুলো দেখাইছি, এই যে ফরম্যাট, এই চারটা ফরম্যাট ঠাডা মনে রাখতে হবে। এ সাইন 2π t/t মাইনাস x/λ, মাইনাস x/λ, ওটার মতো লাগছে না? ইয়েস ওটার মতোই লাগছে।
এক্স বাই ভি না এক্স বাই ল্যামডা, এই যে এখানে আমি একটু মুখস্থ বসে থেকে ভুল করে ফেলছি, এক্স বাই ল্যামডা, এখানে 2 পাই দিতে ভুলে গেছে আমাদের মহামান্য টাইপিস্ট। কারণ তরঙ্গের বেগ কত বলো ভাই? পর্যায়কাল আমরা বুঝতেই পারতেছি, পর্যায়কাল হচ্ছে 0.2 আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 100। এটা দিয়ে তরঙ্গ বেগ বের করতে পারো না, তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান তরঙ্গ বেগ ইন্টু টাইম। তাহলে তরঙ্গ বেগ হবে ল্যামডা বাই টাইম। ল্যামডাকে টাইম দ্বারা ভাগ করো, ল্যামডাকে পর্যায়কাল দ্বারা ভাগ করো, ল্যামডা হচ্ছে 100 বা 0.2 500, তাহলে ভি হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। যারা এটা চিনো না তারা ভি ইকুয়াল এফ ল্যামডা সমীকরণ থেকে এটা আসছে, ভি সমান এফ ল্যামডা, ল্যামডা সমান ভি বাই এফ, ভি বাই এফ 1/f মানে টি। তাহলে এই যে 500, আচ্ছা এগুলো সেন্টিমিটার এককে দেওয়া ছিল তো, সবকিছু সেন্টিমিটার এককে থাকলে এটা হবে 500 সেন্টিমিটার পার সেকেন্ড। এই যে নাম্বার অপশন। হাই পারবা? আরে উত্তর দাও, কমেন্টে বলো যে এটা অঙ্ক সহজ না কঠিন, বলো। অঙ্ক এটা মজা, এই অঙ্কটা মজা। পরেরটা যাই, এই দেখো এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটা মিটার সেকেন্ড আছে, কম্পাঙ্ক কত ভাই? এটা কার মতো দেখা যাচ্ছে? y ইকুয়াল a sin পাই 500t মাইনাস এক্স। অনেকে যদি ভাবো ওমেগা টি মাইনাস কে এক্স আকার আছে, নাই, কারণ এখানে পাই আছে। তাহলে পাইটারে ভিতরে ঢুকায় দাও, a sin 500 পাই টি মাইনাস পাই এক্স। এখন দেখো এই জিনিসটা কার মতো দেখা যায়? এই জিনিসটাকে দেখা যাচ্ছে a sin ওমেগা টি মাইনাস কে এক্স এর মতো। কি বের করতে বলছে বলো? বলছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কার মধ্যে লুকিয়ে আছে? এই যে ওমেগার মধ্যে। তাহলে ওমেগা সমান 500 পাই, ওমেগা মানে কত? 2 পাই এফ সমান 500 পাই, পাই পাই কাটা, সুতরাং এফ এর মান হচ্ছে 250। মজা জিনিসটা, মজা, ইয়েস মজা, সো মাচ ইয়াম্মি। পারবেন? মজা না জিনিসটা? হ্যাঁ মজা, টেস্টি, ইয়াম্মি। এরপরে কি? অগ্রগামী তরঙ্গ এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, বলো বেগ কত বলো? এটা তোমরা করো। দেখো তো এই জিনিসটা এ সাইন, সাইনের পরে কিন্তু কিছু রাখা যাবে না, ওমেগা টি মাইনাস কে এক্স আকার আছে। বেগ বের করতে পারবা? তরঙ্গ বেগ ভি বের করতে পারবা? ভাই এখানে বোঝাই যাচ্ছে যে কে এর মান মানে 2 পাই বাই ল্যামডার মান হচ্ছে 4, ল্যামডা চলে আসবে, ওমেগা থেকে এফ চলে আসবে, ওমেগা মানে 120, তাহলে 2 পাই এফ সমান 120। তাহলে বেগ কত হবে? বেগ কত হবে বলো? এফ এর মান আসবে 120 ডিভাইড বাই 2 পাই, এফ ল্যামডার সাথে গুণ দিলে ভি সমান এফ ল্যামডা। পারবেন? পারবেন? আর মনে রাখবা এই ফরম্যাটে থাকলে এটা অ্যান্সার আসবে 30 আর কি। ওমেগা টি মাইনাস কে এক্স ফরম্যাটে থাকলে এখানে একটা শর্টকাট আছে, শর্টকাট। যদি এই ফরম্যাটে থাকে, এই ফরম্যাটে, তাহলে বেগ হবে টি এর সহগ বাই কে, ওমেগা বাই কে, ঠিক আছে? যদি এই ফরম্যাটে থাকে ওমেগা টি মাইনাস কে এক্স। দেখো ওমেগা মানে 2 পাই এফ, এই যে তোমাদেরকে প্রমাণ করে দেখাই, ওমেগা মানে 2 পাই এফ, কে মানে 2 পাই বাই ল্যামডা, 2 পাই কাটা, তাহলে এটা হবে এফ ল্যামডা, এফ ল্যামডা মানেই তো ভি। তাহলে যদি সমীকরণ ওমেগা টি মাইনাস কে এক্স ফরম্যাটে থাকে তাহলে বেগ হবে ওমেগা ডিভাইডেড বাই কে। ওমেগা হচ্ছে 120, কে হচ্ছে 4, 3 4 12, 30 হবে অ্যান্সার। বুঝছো? তো এটা শর্টকাট মনে রাখতে পারো, যদি ওমেগা টি মাইনাস কে এক্স ফরম্যাটে থাকে তাহলে তরঙ্গের বেগ হবে ওমেগা ডিভাইডেড বাই কে, শেষ। এটা হচ্ছে তরঙ্গের বেগ। বুঝছো আন্ডা বাচ্চারা? পরের প্রশ্নে যাই। দেখো এখানে কি বলছে, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ এইটা, এটা ওমেগা টি মাইনাস কে এক্স ফরম্যাটে আছে। বলছে কম্পাঙ্ক কত? ভাইয়া ওমেগার জায়গায় কে বসছে? 100 পাই, এটাও তাড়াতাড়ি করে ফেলা যাবে। ওমেগা মানে 2 পাই এফ সমান 100 পাই, পাই পাই কাটা, সুতরাং এফ এর মান হচ্ছে 50। সহজ অঙ্ক এটা, একটু কঠিন দিকে যাই, কঠিন।
কঠিন কোথায়, কঠিন কঠিন বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, বোর্ডের অঙ্ক বাদ দিয়ে একটু অ্যাডমিশন অঙ্কে যাই, তাহলে কঠিনটা পাবো। ওকে, বুয়েটে 18-19 আসছে, দেখি এটা পারি কিনা। এটা পারলে বাকিগুলো আমি এইচডাব্লিউ দিয়ে দিব। রেডি? এখানে y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স। আরে এটাও তো ওমেগা টি মাইনাস কে এক্স ফর্মেটই আছে, সহজ। অনেক কিছু বের করতে বলছে। দেখো এটা y সমান a sin কোন ফর্মেটে আছে সেটা আগে বুঝতে হবে। ওমেগা টি মাইনাস কে এক্স ফর্মেটে আছে, বুয়েটে আসা প্রশ্ন। এসে একক প্রদত্ত বিস্তার কম্পাঙ্ক, তাহলে বিস্তার কত বলো? এর জায়গায় কে বসছে? 5, শেষ। ওমেগার জায়গায় কত? 300 পাই। যা যা আগে দেওয়া আছে সেগুলো বের করি। টি এর জায়গায় টি, কে এর জায়গায় 1.757, কে মানে 2 পাই বাই ল্যামডা, এটা হচ্ছে 1.57। এটা দিয়ে আমরা সব বের করতে পারবো না কি পারবো না বলো? বিস্তার কম্পাঙ্ক এখান থেকে বের হবে। তারপর হচ্ছে ওমেগা আর কে এর যে অনুপাত সেটা হচ্ছে বেগ, তাহলে ভি হচ্ছে ওমেগা বাই কে। ওমেগা কত? 300, কে কত? 300 পাই, 1.57, তাহলে আমরা বেগ পেয়ে যাব 300 পাই, উপরে হচ্ছে 300 পাই, নিচে হচ্ছে 1.57। বেগের মান আসতেছে 600 মিটার পার সেকেন্ড। পর্যায়কাল এই যে এখান থেকে বের করবা, ওমেগা মানে 2 পাই এফ সমান 300 পাই, পাই পাই কাটা, এফ এর মান 150, তাহলে পর্যায়কাল কত হবে? ক্যাপিটাল টি 1/150। এই পারবো নাকি পারবো না বলো? আমরা তো তাহলে সবাই বুয়েটিয়ান হয়ে গেলাম, পারবো না? এটা পারবা? তোমাদের কিছু এইচডাব্লিউ আমি দিয়ে দিচ্ছি। সেম বল সেম লাইন, মানে এখন আমাদের প্রশ্নগুলো আসতেছে যেই লাউ সেই কদু, তাই না? তো এই হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ পড়লাম। এইচডাব্লিউ যেগুলো এইচডাব্লিউ লিখে দিব, এই দেখো একটু উল্টা করে দেওয়ার চেষ্টা করছে, বাট তোমরা পারবা। এইচডাব্লিউ তরঙ্গ বেগ বের করো। এইচডাব্লিউ বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড। এইচডাব্লিউ 6 সেন্টিমিটারে কত দূরত্ব অতিক্রম করবে? এখানে দূরত্ব কত বের করবে? অতিক্রম করবে মানে বেগ বের করবা, তাহলে এসিক্যাল ভিটি দিবা। তারপরে সমীকরণ থেকে আগে বেগ বের করতে হবে, তাহলে এসিক্যাল ভিটি দিবা। তারপরে এইচডাব্লিউ এখানে দেখো 10 পাই আছে, এটার আবার ওইটার সাথে ডিরেক্ট তুলনা করো না, বুঝতে পারছি তুমি কোনটার তুলনা করতেছো। এ সাইন 2 পাই, আমাদের সমীকরণ 2 পাই, টি বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা, এরকমই তো। সো এটার সাথে এটার তুলনা ডিরেক্ট করা যাবে না, কারণ এখানে 10 পাই আছে, তাহলে এখানে 5 আগে ভিতরে ঢুকাইতে হবে, এরপর তুলনা করতে হবে। এইচডাব্লিউ সুশলাকার তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটার তরঙ্গ দৈর্ঘ্য বের করবা এইচডাব্লিউ। তার সৃষ্ট তরঙ্গ বেগ নির্ণয় করবা এইচডাব্লিউ। পারবা নাকি না? 0 সেকেন্ডে ভিটি গ্রাফের প্রকৃতি কেমন হবে এটা আমি করে দেব। ভিটি গ্রাফ যেহেতু ভি এর ব্যাপার স্যাপার আসছে, মানে বেগ আসছে, তরঙ্গ বেগ, এটা আমি করে দেব। পর্যায়কাল এইচডাব্লিউ নেক্সট ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 19 দিয়ে শুরু হবে, এগুলো এমসিকিউ নেক্সট ক্লাসে করব। এবার বলো আজকের ক্লাসের জিনিসপাতি তোমরা বুঝছো কিনা? আজকের ক্লাসের মূল পড়াশোনাটা কই জানো? এই যে এখানে। আজকের ক্লাসের মূল পড়াশোনাটা হচ্ছে এই 3টা স্লাইডে, যে তরঙ্গের সমীকরণ মানে বোঝায় তরঙ্গ স্থিত যে কোনো কণার সরণের সমীকরণ। তো তুমি যদি এক্স দূরত্বে পি বিন্দুর সমীকরণটা চাও, সেটা খালি টি থেকে এক্স বাই ভি সময়টা মাইনাস করতে হবে। তারপর আমরা এইটা পাইলাম, এখান থেকে আমরা 4টা সমীকরণ বানাইলাম। এখানে পরিচয়গুলো জেনে আমরা 4টা সমীকরণ বানাইলাম। এই 4টা সমীকরণ বানিয়ে আমরা খালি অঙ্ক করলাম, আর কিছুই না। আর কি কিছু করেছি? আর এই গ্রাফটা বোঝার চেষ্টা করো, মানে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এর গ্রাফ হচ্ছে এইটা, তাহলে মাইনাসের বেলায় এটা উল্টা হয়ে যাবে, আর এখানে প্লাস যদি দাও এটা উল্টা হয়ে এই পাশে, তাই না? বুঝতে পেরেছো? এটুকু বুঝতেছো? তারপর অঙ্কগুলো পারবা, তাইলেই হয়েছে। আচ্ছা তোমরা পারবা? তোমরা উল্টাপাল্টা কমেন্ট করতেছো, আমি প্রচন্ড ডেডিকেশন নিয়ে তোমাদের পড়াচ্ছি, বাট তোমরা ক্লাসে মনোযোগী না কেন? আর হ্যাঁ, তোমাদেরকে একটু বলি, তরঙ্গ অধ্যায়টা যেহেতু ইউটিউবে নেই, সো আমি এই অধ্যায়টা ফ্রি করার চিন্তা ভাবনা করেছি। আশা করি তোমাদের কোনো আপত্তি হবে না, কারণ এই কোর্স থেকে এই একটা অধ্যায় আমরা ফ্রি করব, ঠিক আছে? ওকে, সো তোমরা লাইভ করবা, বাকিরা রেকর্ড করবে, সমস্যা নেই। সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ। এইচডাব্লিউ যেগুলো দিয়েছি সেগুলো মাস্ট করতে হবে, ঠিক আছে? টাটা।